দাঙ্কু ভাই, দরজা খোলো। আমার আমার খুব ভয় লাগছে, দরজা খোলো না। বলে বারবার বন্ধ দরজায় তার ছোট ছোট হাতে অনবরত ধাক্কা দিয়ে ডাকতে থাকে ছোট্ট 5 বছরের তেপ। সে ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কেটে যাচ্ছে আর অনবরত ডেকে যাচ্ছে, কিন্তু দরজার ওপাশের পাষাণ হৃদয় মানুষটার কানে যে তেজ ছোট্ট কান্নার আওয়াজ পৌঁছচ্ছে না। পাষাণ হৃদয় দাঁড়িয়ে আছে দরজার বাইরে। দাঙ্কু ভাই, দরজাটা খোলো, আমার খুব ভয় লাগছে। আমার দুধ তুমি করবো না, কোনো তেলের সাথে কথা বলবো না, তুমি যা বলবে আমি তাই করবো। দাঙ্কু ভাই, আমার খুব ভয় লাগছে, দাঙ্কু ভাই। ছোটদের কথা শুনে এবার জাঙ্গু কানে পৌঁছল, তবে তের কথা শুনে তার রাগটা ছিল আরো দ্বিগুণ বেড়ে গেল। ফলস্বরূপ রাগে চিল্লিয়ে বলে উঠল, এখন বলে লাভ নেই রে, আমি তোকে বারবার না করার পরও তুই আমার কথা অমান্য করেছিস। তুই ওই বকুবের সাথে কেন খেলতে গিয়েছিস? তোকে আমি বারবার নিষেধ করার পরও তুই আমি ছাড়া অন্য ছেলের সাথে খেলতে গিয়েছিস। এর শাস্তি তো তোকে পেতেই হবে, আর এর শাস্তি আজ 1 ঘন্টা তোকে এই বন্ধ অন্ধকার রুমে বন্দি থাকতে হবে। জাঙ্গুক এক নিঃশ্বাসের রাগের সব কথাগুলো বলে হনহন করে সেখান থেকে চলে যায়। তে চিৎকার করে ডাকছে, বাড়িতে আজ কেউ নেই। ছোটদের কান্নার আওয়াজও আর কারো কানে অবধি যেতে পারলো না। তেও জাঙ্গুকের কোনো সারা শব্দ না পেয়ে ভয়ে আটকে উঠলো। তার ছোট্ট হৃদয়টা রীতিমতো কাঁপছে যেন। তে চারপাশটায় তাকায়, পুরো রুমটা কুটকুটে অন্ধকার, একটু আলোর ছিটে ফোটাও নেই রুমটাতে। ছোটদের পুরো শরীর কাঁপছে। হঠাৎ কোনো কিছুর আওয়াজ পেতেই তে ভয়ে আটকে উঠে, তার পুরো শরীর কাঁপছে। কিছু শব্দ সেটা দেখার জন্য আস্তে আস্তে ভয়ে ভয়ে মাথা ঘুরোতে থাকে। তে পিছনে ফিরে তাকাতে এক চিৎকার দিয়ে উঠে বলে, দাঙ্কু ভাই। বলেতে লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে, জোরে জোরে হাঁপাতে থাকে। গোলাপ পুরো শুকিয়ে আসছে, যে বারবার শুকনো ঢোক ফেলছে। সে বিছানার কাছে টেবিলের ওপর থেকে ওয়াটার বোতলটা হাতে নিয়ে তার মুখটা খুলে ঢকঢক করে এক নিঃশ্বাসে অনেকটা পানি পান করে। তে বুঝতে পারে সে আবার স্বপ্ন দেখছে। তে কিছুটা শান্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলে। অসভ্য বেটা, টিকটিকি চামচা, আদি রাক্ষস কথাকারের। তুই জন্য আমার প্রতি রাতের ঘুম হারাম হয়ে যায়। তোর জন্য আমি শান্তিতে একটু ঘুমাতেও পারি না। কি সুন্দর করে ঘুমাচ্ছিলাম, আর সেখানে তোর মতো খাটাইছে বেটার কারণে আমার ঘুমটা নষ্ট হয়ে গেল। খচ্চর বেটা এখানে না থাকতেও আমার প্রতিনিয়ত চালাইতেছে। ওই বেটাটা যদি আমি পাইতাম তাহলে আমার এই হাত দিয়ে এক ঘুষি মেরে নাক ফাড়া দিতাম। টিকটিকি চামচা একটা। বলেই আগে কটমট করতে থাকে তে। এটা এখন আর নতুন নয়, রোজ সে এই স্বপ্নটা দেখবে আর মাঝরাতে বসে বসে জাঙ্কুকে 16 গোষ্ঠী উদ্ধার করবে। এটাই ছিল তার নিত্যদিনের কাজ। তার প্রতিদিন শুরু হয় জাঙ্কুকে হাজার হাজার গালাগালি করে। শুধু সেটা জাঙ্কুর সামনে করে না, যা করার তা সে পেছনে নিজ নিজে একা একা বকবক করে শান্তি পায়। জাঙ্কুকে সে বলবে বা কি করে? জাঙ্কুক তো আর এখানে নেই, তাই তো মরণে একটু মনের শান্তিতে জাঙ্কুকের গোষ্ঠী উদ্ধার করে। তে একা একা বেশ কিছু সময় বকবক করে শুয়ে পড়ে। মেয়ের 5 সময়ের মধ্যে ঘুমে তলিয়ে পড়ে। মেয়েটা দেখতে বেশ মায়াবী আদরে শান্ত মনে হয়, কিন্তু সে তার পুরো উল্টো। শান্ত মায়াবী আদরে যেটা শুধু তার চেহারাতে ফুটে ওঠে, কিন্তু তার স্বভাব একদম উল্টো, যেন এক ধীরে বাদরের মতো। বড় চঞ্চল স্বভাবের মেয়েতে এক মুহূর্ত সে শান্তিতে একটু বসতে পারে না। সারাদিন সে দৌড়দৌড়ি করে বেড়ায়, আর সাথে তো আছে তার ননস্টপ বকবক। একবার কথার গাড়ি চালানো শুরু করলে তা আর শেষ করা যায় না। সারাদিন বাচ্চামো করে বেড়ায়। তার বয়স 18+ হলেও তার সব চরিত্র দেখলে মনে হয় এই জন্য 3 বছরের বাচ্চা একটা মেয়ে। সকাল 8টা বেজে 10 মিনিট। কয়টা বাজে দেখেছিস? 9টা 20 বাজে, আর তুই এখানে পুরো পুরো ঘুমাচ্ছিস? উফ আম্মু, 9টা 20 বেজেছে তো আমি কি করব? আমাকে কেন শোনাচ্ছ? তোর যে কলেজ আছে সেটা মনে আছে তো? তোর জন্য কি ক্লাস না করে মানুষ বসে থাকবে নাকি শুনি? তুই এভাবে পড়ে পড়ে যে এমন ঘুমাচ্ছিস? তুই পুনরায় চোখ বন্ধ করে ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, তো কি হয়েছে? আমি কি বলছি নাকি আমার জন্য ক্লাসে বসে থাকতে? তুমি চাও তো আমি এখন ঘুমাবো। আমার পড়াশোনা করতে ভালো লাগে না আম্মু, আমি এখন ঘুমাবো। যাও তো, ডিস্টার্ব করো না। ঘুমানো তাই না? ঘুমানো, তার আমি তোর ঘুম বের করছি। বলে মিস রোজ হাতে থাকা খুঁটি দিয়ে মারতে শুরু করে। ওরা তেমন আক্রমণে আটকে উঠে তেতরি ঘুরি করে লাফ দিয়ে উঠে পড়ে। সামনে তার জনের চন্দ্রের রূপ দিকে এসে শুকনো ঢোকলে মিস রোজ যেন এবারও ক্ষান্ত হলেন না। তিনি খুঁটি নিয়ে এলোপাতাড়ি দিয়ে যাচ্ছেন। তেতরি ঘুরি করে বসা থেকে উঠে বিছানার উপর দাঁড়িয়ে বেতার জায়গায় হাত ডলে ডলতে বলে ওঠে, আম্মু কি করছো? মারছো কেন? আমার লাগছে তো। তের কথা জেনে মিস রোজের শরীরে কাটার মতো বেঁধে উঠে তিনি তেতে বলে, নাম বলছি, নাম। আমি যদি বিছানার উপর উঠি তাহলে আজ তো রক্ষে নেই, নিচে নাম বলছি। বলে তিনি খুন দিলে পায়তারা করতে থাকে কিভাবে থেকে মারা যায়। এদিকে তো তে অবস্থা ছেড়ে দিয়ে মাকে দেবাচ্ছি। মিস রোজকে দেখে সে পরপর শুকনো ঢুকিয়েছে। তে মিস রোজকে দেখে এতটা বুঝতে পেরেছে আজ তাকে ধরতে পারলে একেবারে 1 বছরের জন্য উত্তম মাধ্যম দিয়ে তারপর ছাড়বে। ও মামারি গো, বাঁচা মুছে, তোমার দরজায় যা আমাকে মারটালা।
তেজ, সাবধানে দৌড়া, পড়ে যাবি মা। তিনি কথাটা বলতে বলতে ছুটে এসে কিম সিওক জিনের পিছনে গিয়ে কোমর আঁকড়ে ধরে। এই বের হ বলছি, বের হ। কি হচ্ছে রোজ? মেয়েটা তো ভয় পাচ্ছে। আস্তে কথা বলো। পাক ভয়, ও কিছু বলছে না দেখে মাথা উঠে গেছে। বলে কিনা ক্লাস না করে সে ঘুমাবে। পড়াশোনা তো করেই না, প্রতিবার শুধু পারে ফেল করতে। আর এদিকে ওর পিছনে গাড়াটা টাকা নষ্ট করছি। এত টাকা খরচ করে আমার লাভ হচ্ছেটা কি শুনি? নতুন করে টিউটার আসলে একদিনে বিশ্ব টিকতে দেয় না তোমার এই আদরের মেয়ে। প্রতিদিন ওর জন্য টিউটার একটা আসে তো আবার একটা যায়। তাহলে তুমি বলো না বুবু, এই মেয়েকে না মেরে কি করবো আমি শুনি? হ্যাঁ, মেয়েটা আমার একটু ছোট, অবুঝ। ওকে এভাবে মারছিস কেন? ভুল করেছে মানলাম, সবে মাত্র কলেজে উঠলো। আর কয়েকদিন সময় দে, ও ঠিক হয়ে যাবে, ঠিকমতো পড়াশোনা করবে। তোমাদের এই এক সমস্যা, ছোট ছোট গুলোকে বাঁচিয়ে দাও, একটু শাসন তো করতে দাও আমায়। তোমাদের যা ইচ্ছা তাই করো। তে পেছন থেকে কথাগুলো শুনছিল আর ঠোঁট উল্টে দাঁড়িয়ে নেড়াকানা কাটছিল। তে ভেবেই পায় না এই পড়াশোনা দিয়ে কি হবেটা কি শুনি। সে তো বিয়ের পর সংসার করতে হবে, তাছাড়া তার পড়াশোনা ভালো লাগে না। সে যে জব করবে সেটাও তো নয়, কারণ তার বাবা চাচা ভাই যা আছে সেটা দিয়ে তার মতো হাজারটা থেকে পারার ক্ষমতা রাখে। তাহলে সে পড়াশোনা করে করবেটা কি শুনি? পড়াশোনার জিনিসটা তার কাছে এক প্রকার ঝামেলা ছাড়া কিছুই না। তার জীবনের সবচেয়ে অপছন্দ কিংবা শত্রু বলতে কিছু যদি থাকে তাহলে সেটা হচ্ছে পড়াশোনা। শোন, আজ বাঁচেছে মানে রোজ রোজ বাঁচাবো বলে মনে করিস না। পড়াশোনায় মন দে। মা কিন্তু ঠিকই বলেছে, শুধু শুধু আমরা তোর পিছনে হয়তো প্রতি মাসে হাজার হাজার টাকা উড়াচ্ছি। তুই যদি ঠিকমতো পড়াশোনা না করিস তাহলে দেখিস তোকে আমরা ধরে বিয়ে দিয়ে দেবো। এতক্ষণ তে বড় ভাইয়ের কথা মাথা নিচু করে ঠোঁট উল্টে শুনলেও এবার তে তড়িৎ গতিতে সুগার দিকে তাকালো। তে ঠোঁটে হাসি রেস ফুটে উঠেছে। তে খুশিতে কত হয়ে বলে ওঠে, সত্যি সুখা ভাইয়া আমার বিয়ে দিয়ে দিবে? কবে দিবে বলো না গো ভাইয়া। কি বলছিস কি, মাথা ঠিক আছে? বয়স কত তোর শুনি সে বিয়ের কথা শুনেই নাচতে শুরু করেছিস? ধুর ছাড়ো তো, বয়স দিয়ে কি হবে? আমার সাথে কত ছোট ছোট মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, আর আমার তো 18 ক্লাস চলে। আমি কেন বিয়ে করতে পারবো না শুনি? কত মজা হবে বলো, আমার বিয়ে হবে, বাচ্চা হবে, তাদের বিয়ে হবে, তাদের বাচ্চা হবে, আবার তাদের বিয়ে হবে, আবার তাদের বাচ্চা হবে। কি আনন্দ! তার কথা শুনে সকলের পুরো কাশি উঠে গেছে, সব রীতিমতো কাশাতে শুরু করে দিয়েছে। ওই দুষ্টু মেয়ে, বড় পেকেছিস না? এগুলো বিয়ের বয়সই হয় না আর উনি কিনা বিয়ের কথা বলছে। বলছি আবার বাচ্চা কাচ্চা নাতে বুদ্ধি তো চলে গিয়েছে। তো কি হয়েছে মামুনি, বিয়ে তো করতেই হবে বলো। তার চেয়ে বরং তোমরা আমার বিয়েটা এক্ষুনি দিয়ে দাও। এত পড়াশোনা করে কি করবোটা কি শুনি? আমার পড়াশোনা করতে ভালো লাগে না, শুধু শুধু প্রতিদিন আমার ওই খুন্তির বাড়ি হজম করতে হয় আমায়। তার চেয়ে আমাকে বিয়ে দিয়ে দাও, বরং এই খুন্তির বাড়ির হাত থেকে বেঁচে যাবো। স্বামীর আদর ভালোবাসাটা তো পাবো অন্তত। আর খুব তাড়াতাড়ি তোমার নাতিপতির মুখটাও দেখাতে পারবো, কি বলো? তের কথা শুনে সকলের মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে। সুখা তো পুরো অবাক বোনের কথা শুনে বলে, কি মেয়ে তবে তারা তোর আজ হচ্ছে বলে মারার আগেই তে ফদুর তাকে আর পাইকে। তেরে আজ তুই শেষ, আজ ওই মোটর লেকচারাল তোকে লেকচার দিতে দিতে ওই ব্যাটার ভুঁড়ির মতো মোটা করে ফেলবে। বাঁচতে চাইলে এখনই কলেজে পৌঁছা। অন্ধকার রুমে এসে চেয়ারে হেলান দিয়ে বসে আছে 23 বছরের এক যুবক। অন্ধকারের কারণে চেহারা ঠিকঠাক দেখা যাচ্ছে না। ইসে চেয়ারে বসে চোখ বন্ধ করে দুলছে যুবকটি। চোখ মেরে তাকাতে তার চোখ আটকে যায় দেওয়ালের উপর বিশাল বড় টিভিটাতে। সেখানে দেখা যাচ্ছে তার একান্ত নারীর ফর্সা দেহের গোলাপিটা। ভেসে উঠতে সহসহ তার চোখ বড় বড় হয়ে যায়, তার ঠোঁট কাঁপছে, চোখে মুখে এক ভয়ঙ্কর নেশা জেগে উঠেছে। চাকুক শুভ ঢোকিলে বাট বারবার তার ভেতরে পুরুষত্বটা ছিল জেগে উঠছে। নারীদের উন্মুক্ত শরীরটা যখনই সামনে থেকে পেছন ফিরে ঘুরতে যাবে তার আগে থপ করে চাকুক পেছন ফিরে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। চোখ বন্ধ করে রাখে মিনিট কাছে, অতঃপর নেশালো কণ্ঠে বলে, আর নয়, অনেক হয়েছে। তোর 18 বছর পূর্ণ হয়েছে, আর কথা মতো আমার দেশে ফেরার কথা। এবার সেই দিন এসে পড়েছে বাকি তোকে আমার করে পাওয়ার। তোর তরুণের অগ্নিশিখায় নিজেকে পড়বার অপেক্ষা সেই দিন এসে পড়েছে। তুই পুরোপুরি আমার, এই কিংস জন চাকুকের। তবে আমি তোকে এত তাড়াতাড়ি কাছে টেনে নেব না, তবুও সে আমার মতো করে পড়তে হবে জান। গত 14 বছর আমি যেভাবে তেঁতুলে পড়ে সারকার হয়েছি তোকে আমি ঠিক এইভাবে পড়াবো। তোকে তো আমার কাছে টেনে নেব, তবে তার আগে আমার যন্ত্রণা তোকে আমি উপভোগ করাতে চাই। গত 14 বছর আমার সাথে যোগাযোগ না করার জন্য তোকে কঠিন শাস্তি উপভোগ করাতে চাই বলেই চাঙ্গু ঠোঁট বাঁকিয়ে হাসে। অমিলকে চেঞ্জ করে ঘুমোর দেশে চলে গেছে। চাঙ্গু তাকে দেখতে পায়, তার মন হরণকারী কি সুন্দর নিশ্চিন্তে বাচ্চাদের মতো শুয়ে আছে।
জাঙ্কুক এক দৃষ্টিতে সেখানে তাকিয়ে থাকে, ঠোঁটের কোণে তার তৃপ্তির হাসি। আজ রাতও সে আর ঘুমাবে না, সারা রাত পার করে দিবে তার মন হরণকারীকে দেখে। জাঙ্কুকের সারাদিনে ক্লান্ত এক নিমিষে দূর করার কারণে সে তার বেবি বার্ড, যাকে একটিবার দেখলে তার সমস্ত ক্লান্তি এক নিমিষে উড়ে যায়। যাকে তার দিন রাত সারাদিন দেখেও তার দেখার তৃষ্ণা মেটে না। জাঙ্কুক তার গভীর দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে, আই লাভ ইউ মাই বেবি বার্ড, আই রিয়েলি লাভ ইউ সো মাচ। তৈরি তো তুই? তোর সাইকোপ্রেমিক খুব তাড়াতাড়ি আসছে পাখি, তৈরি হ পাখি, তৈরি হ। একদিনের মধ্যে আমি দেশে যাওয়ার ব্যবস্থা করছি, আর মাত্র একটা দিন মাই বেবি বার্ড, তারপর তুই আমার। এবার আমি দেশে ফিরবো, ওয়েট অ্যান্ড ওয়াচ মাই বেবি বার্ড। বলে জাঙ্ক ঠোঁট বাঁকিয়ে হেসে টিভির দিকে ঝুঁকে ঠোঁট ছোঁয়া রমণীর পুরো মুখমণ্ডলে কথার সাথে সাথে কাজ করে ফেলে। জাঙ্ক বাংলাদেশে আসার সব ব্যবস্থা করে 24 ঘন্টার মধ্যে দেশে পৌঁছে যায়। কিম কুঞ্চনে আসতে রাত হওয়ায় তে জানতে পারেনি খবরটা। ভাইয়া খেতে এসো। তুই চম্পা কাকে ভাইয়া বলছে? তাই তড়ি ঘুরে করে পেছনে না তাকে বলে ওঠে, এই ভাইয়া তুই কাকে ভাইয়া বলছিস রে? কাকে আবার? আমার জাঙ্কুক ভাইয়াকে। সঙ্গে সঙ্গে তার চমকে উঠে বলে, মানে মানে আবার কি? আমার ভাইয়া ওই যে তোর পেছনে দাঁড়িয়ে আছে, তুই জানিস না ভাইয়া এসেছে? আর এক মুহূর্ত অপেক্ষা করে না তে, পিছন ফিরে ঘুরে তাকায়। তাকাতে দেখে জাঙ্ক তার পেছনে সত্যি সত্যি দাঁড়িয়ে আছে, তার দিকে চেয়ে আছে। তে টাসকি খেয়ে যায় সুটমদের পুষ্টিকে দেখে, মুখে হালকা চাপ দাঁড়িয়ে, কাছে ঠোঁটছে সিগারেটে পোড়ানো। তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে আছে। ডান্স চোখের কোণে কালো কুচকুচে তেল, পরনে তার অ্যাশ কালারের ট্রাউজার ও কালো টি শার্টে এক কথায় অসাধারণ। যে কোনো মেয়ের হাট ধারকান বলা যেতে পারে তাকে তার। ও মাখো, কি রে, কি হয়েছে? কিছু না, পাগলি একটা। যতক্ষণ পর্যন্ত খাবার খেয়েছে ততক্ষণ পর্যন্ত জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। বাট জাঙ্কুক ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাবার খাচ্ছে। রং দিকে পাচ্ছি না, এমন ভাব করছে যেন তার আশেপাশে কেউ নেই, সে একাই আছে যত সব। বলিতে মুখ ভেঙচি কেটে উঠে চলে যায়। জাঙ্কুক দিকে তাকিয়ে সবার অগোচরে টিভি স্মাইল দেয়। আমি আমার ঘরে না থেকে জাঙ্কুক ভাইয়ের ঘরে কি করছি বলে ভাবতে থাকে। ভাবনার মাঝে অসময়ে দরজা খোলার আওয়াজ হয়। তে তাকায় সেদিকে। জাঙ্কুককে দেখে মনে হচ্ছে একেবারে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়েছে। পরনের ব্লু কালার শার্ট, কালো প্যান্টের চুলগুলো ভেজা দেখেই মনে হচ্ছে শ্রাবণী এসেছে। তে হা করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক থেকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মজা ছেলে বলে ওঠে, তোর দেখা হয়ে গেলে এবার চোখ নামা, না হয় তোর নজর লেগে যাবে। তে থতমত খেয়ে চোখ ফিরে নিয়ে আমতা করতে থাকে। ইয়ে না মানে? তা দেখে জাঙ্কুকদের আড়ালে হেসে মুখে ঘুমের ভাব ফুটে তুলে বলে, ঘুম ভাঙলো কখন তোর? এই তো মাত্রই। আচ্ছা আমি আপনার ঘরে এলাম কি করে জাঙ্কুক ভাই? কিভাবে আবার? রাতে তো নাস্তাতে সাথে গিয়েছিলি, তখন তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে নিতে এসেছিল, কিন্তু তুই তো ওদের দেখেই অজ্ঞান হয়ে পড়ে গেছিলি। তখন আমরা তোকে ধরে এখানে নিয়ে এসেছি। কি, আমি সাথে গিয়েছিলাম? কই, আমার তো মনে পড়ছে না কিছু। তা মনে পড়বে কি করে আপনার? আপনি তো তখন আপনার শ্বশুর বাড়ির লোককে দেখে জ্ঞান হারিয়ে ফিরেছিলেন, ইডিয়েট কোথাকারের। দেখুন জাঙ্কুক ভাই, আমি মোটেও ইডিয়েট নই। আর আপনি তখন থেকে কি সব শ্বশুরবাড়ির লোক বলে যাচ্ছেন? আমার বিয়ে হলো কবে শুনি? আর শ্বশুরবাড়ির লোকই বা এলো কোথা থেকে? তোর কি মনে হয় আমি কি তোর সাথে মিথ্যা বলছি নাকি? তোর বিশ্বাস না হলে গিয়ে বাড়ির সবাইকে জিজ্ঞেস কর যা। তে জাঙ্কুকের কথায় ছোলো ছোলো চোখে তাকায় আর নাক টেনে কাঁদতে থাকে। সে তার কান্না আটকানোর চেষ্টা করছে কিন্তু পারছে না, তাই বসে বসে নাক টানছে। পুরো বাড়িতে উনি নাচে বেড়ায়, আর এখন ভূতকে তার ভয় পাওয়া হচ্ছে, ইডিয়েট কোথাকারের। বলেই ব্লাজার পরে নেয় শরীরে। জাঙ্কুকের কথাতে মুখ ফুলে বসে থাকে। শালা খাটাস বেটা কোথাকারের বলেতে নাক টানতে থাকে। জাঙ্কুক দরজার আড়াল থেকে বেরিয়ে তের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে ওঠে, তোর কালকের কোনো কিছু মনে পড়বে না মাই বেবি বার্ড, কোনো কিছুই না। আমি তোকে এমন ইনজেকশন পুশ করেছি যেটার কারণে তোর কিছুই মনে পড়বে না। তোর অপরাধীকে ইতিমধ্যে আমার লোকেরা খোঁজা শুরু করে দিয়েছে, এবার শুধু সময়ের অপেক্ষা। বলে জাঙ্কুকের মুখে হিংস্রতা ফুটিয়ে তোলে। আসলে তে যখন কলেজে গিয়েছিল তখন কলেজের গেটের সামনে থেকে কিছু পোপাটে লোক থেকে কিডন্যাপ করে তের ক্ষতি করার জন্য, এমনকি তার ক্ষতি করার জন্য সক্ষম হচ্ছিল। এমন সময় জাঙ্কুক ও সুগা গিয়ে থেকে বাঁচিয়ে নিয়ে বাসায় ফিরে নিয়ে আসে। তে তো সেন্সলেস ছিল, তাই তার কিছু মনে ছিল না। সবাই সবার কাছে ব্যস্ত, তে সারাদিন বসে শুয়ে কাটিয়েছে আজ। রাত যখন একটা চুই তখন জাঙ্কুক বাড়ি ফিরে।
পুরো বাড়ির নিস্তব্ধতা, সবাই ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক তার প্লেসের রুমে কেটে কেটে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। নিঃশব্দে জাঙ্কুকের কপালে একটা আলতো করে চুমু দিয়ে নিজের ঘরে প্রস্থান করে। তে কলেজ শেষ করে ফ্রেন্ডের সাথে ট্রিটে যায়। তার এক ফ্রেন্ডের বার্থডে ছিল। অন্যদিকে গাড়ি এসে থামে বিশাল বড় এক গোডাউনের সামনে। গাড়ি থামতে একজন গার্ড দৌড়ে এসে গাড়ির দরজাটা খুলে দেয়। গাড়ির দরজা খুলতে গাড়িতে থাকা যুবকটি গাড়ি থেকে নামে। পরে তার কালো হুডি আর কালো প্যান্ট, মাথায় কালো ক্যাপ ও মুখে কালো মাস্ক ও চোখে কালো সানগ্লাস, হাতে গোল্ডেন কালারের ব্যান্ডের ঘড়ি, দু হাত হুডির পকেটে গুজে রাখা। যুবকটির চেহারাটাও দেখা যাচ্ছে না। যুবকটি এক মুহূর্ত অপেক্ষা না করে হন হন করে ঢুকে পড়ে গোডাউনের ভিতরে। গোডাউনের ভিতরে প্রবেশ করতে দেখতে পায় 4-5 জনের মতো লোক চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে ও মুখে কালো কাপড় দ্বারা ঢেকে রাখা হয়েছে। যুবকটি বাঁকা এসে একজন গার্ডকে চোখের ইশারায় বলে কাপড় খুলে ফেলতে। গার্ডটি কথা মতো তাই করে। কাপড় সরাতে হঠাৎ চোখে আলো পড়ায় চোখ মুখ খিচে বন্ধ করে নেয় ওরা। অতঃপর একজন হিসেবে বলে ওঠে, কে তুই? তোর এত বড় সাহস, তুই আমাদেরকে তুলে নিয়ে এসেছিস? একবার খাই ছাড়, দেখ তোর কি করি। কিম জীবন চেকে শাসাচ্ছিস? কেন এসেছিস এখানে? কেন জানতে চাস? তাহলে শোন, তো কত বড় করিচা হয়ে আমার জানের দিকে হাত বাড়াস, শালা অপবিত্র বীজ। মানে কার কথা বলছিস? সেটা তো না জানলেও চলবে, শুধু এতটুকু জেনে রাখ, সিংহের থেকে তোরা খাবারকে কেড়ে নিতে চেয়েছিলি। এদের এমনভাবে মৃত্যু দিবি যাতে সকলেই এদের মৃত্যু দিকে আটকে ওঠে। এদের লাশের এক টুকরো যাতে কেউ না পায়। ওদের শরীর জঙ্গলে ফিরে দিয়ে আসবে, যাতে পুরো শরীরটাকে জঙ্গলের হিংস্র পশুরা খুবলে খুবলে খায়। বলেই সাঙ্গুক কুটির হাসে। প্রায় সন্ধ্যার কাছাকাছি সাঙ্গুক ওখান থেকে বেরোতেই চাপে। এরই মাঝে একটা ফোন আসে। ফোনটা সুগার। সাঙ্গুক কানে ধরতেই ফোন হাত থেকে পড়ে যায়। সুগার জানাতে এখনো বাড়ি ফিরেনি। সাঙ্গুক ছুট লাগায় কানে নিয়ে। সুগাও খোঁজা শুরু করে দিয়েছে। সুগার সাঙ্গুক পাগল হয়ে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজছে। অনেকবার ফোনও করেছে তের ফোনে। তে তো আটায় মেতে আছে। হঠাৎ খেয়াল হয় বাড়ি ফিরতে হবে। সন্ধ্যা নেমে এসেছে। ফোন অন করতে দেখে সুগার 100টার উপরে মিস কল আর জাঙ্গুক 300-র উপরে। তের ভিড়ে চমকে ওঠে। তার আজ রক্ষে নেই। জাঙ্গুক ভাই নামক জমা আজ তাকে পৃথিবী থেকে ডিলেটই করে দিবে। তে তড়িৎ গতিতে একটা ক্যাব বুক করে বাসায় ফিরে। কি রে, এত লেট হলো কেন? তোর কবে বুদ্ধিশুদ্ধি হবে বলতো? সময় দেখেছিস? সরি মামুনি আর আম্মু, আজ ফ্রেন্ডের বার্থডে ডেট ছিল, তাই সময়টা বুঝতেই পারিনি। আমি ঘরে যাচ্ছি, আর হ্যাঁ, রাতে খাবার খাবো না। বলেতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। বেশ খানিকটা সময় পর সুগা মুখ কালো করে বাড়ি ফিরে। চুলগুলো এলোমেলো কেমন পাগলের মতো লাগছে। সুগা, কি হয়েছে বাবা? এমন কেন দেখাচ্ছে তোকে? আরে বাবা, সব কিছু ঠিক আছে তো? সুগার বুক কাঁপে। কি করে বলবে তের কথা, যে দেখে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবুও মনকে শান্ত করে বলে, আম্মু তে তে বাবা, তে তো রুমই আছে। কি সত্যি? তো মিথ্যা? তে ওর ঘরেই আছে। সুগা বড় হয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ধপ করে সোফায় গা এলিয়ে দেয়। তে নিজের রুমে দরজা বন্ধ করে বেশ আছে জাঙ্গুকের ভয়ে। এখন তার রুম থেকে বের হওয়া যাবে না। একটু আগে সুগার করার আওয়াজ পেয়েছে সে। যদি এখন সে বের হয়, নিয়ের খাট তার পা ভেঙে রেখে দিবে। তার সে ঘরে বসে থাকা ভালো। তবে সে একদিক দিয়ে অবাক হচ্ছে, সুগা সে কখন আসছে বাসায়, এখনই কেন তার রুমে আসলো না? অন্যদিন হলে তো সুগা বাড়িতে এসে তাকে উদ্যম মাধ্যম দিত পুরো। সুগা ফোন করার আধা ঘন্টা পর জাঙ্কুক বাড়ি ফেরত আসে হন্তদন্ত হয়ে। বাড়ির সকলে তখন ড্রয়িং রুমে উপস্থিত। সকলে যে যার মতো করে আটা দিচ্ছে। সেই মুহূর্তে জাঙ্কুককে এইভাবে বাসায় ঢুকতে দেখে সকলেই তাকায় তার দিকে। জাঙ্কুক কারো দিকে তাকায় না, ধূপধাপ সিঁড়ি পেয়ে চলে যায় উপরের দিকে। সবাই হাঁ করে তাকিয়ে আছে। এবার হলো কি? জাঙ্কুকের রুমের সামনে গিয়ে থামে। দরজা ধাক্কা দিতে দরজা নখ দিয়ে মাথার রক্ত উঠে যায়। চোরে এক লাথি মারে দরজায়। তে বিছানায় বসেছিল। হঠাৎ এমন বিকট শব্দে লাফ মেরে বসা থেকে উঠে পড়ে। ওর পাশ থেকে জাঙ্কুক হুঙ্কার ছেড়ে বলে ওঠে, দরজা খোল বান্দির বাচ্চা। জাঙ্কুকের আওয়াজে কেঁপে ওঠে। ভেবে তার গলা শুকিয়ে আসছে। খোল বলছি, তে দরজা খোল, না হলে এর ফল ভালো হবে না কিন্তু। তে ঢোক গেলে তড়িঘড়ি করে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে 1 মিনিটে সে সেখানে দাঁড়াতে পারে না। তার আড়ির পোশাকে শক্ত হাত কষে এক চর বসে দেয় তার গালে। কিছুটা ছিটকে ধপ করে পড়ে যায় মাটিতে। থাপড়টা এতটাই জোরে ছিল যে ঠোঁট কেটে এক কার্নিশ কেটে রক্ত গড়িয়ে পড়ছে। তের সবকিছু যেন কেমন ঘুরছে, সবকিছু কেমন যেন স্তব্ধ লাগছে। তে গালে হাত দিয়ে তাকিয়ে আছে এক দৃষ্টিতে তার সামনে থাকা মানুষটির দিকে, সেখানে একটু আগে তাকে নির্দয় হয়ে থাপড় মেরেছে। তার সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। রাগে তার চোখ মুখ লাল হয়ে আছে।
মাথার চুলগুলো কেমন এলোমেলো, শার্টের হাতা কোনোরকম ভাবে ফ্রন্ট করা, কেমন আগাছল হয়ে যাচ্ছে জাঙ্কুক। সব সময়ের মতো আজ সে পরিপাটি নেই, বরং একেবারে আগাছল। সে চোখ দিয়ে চিহ্ন তার আগুনের লাভা বের হচ্ছে। তার ছলছল চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক হুট করে এসে তার সামনে বসে গাল চেপে ধরে সর্বশক্তি দিয়ে, যার কারণে তে কিছুটা আর্তনাদ করে ওঠে। জাঙ্কুক রাগে হিসেবে বলে ওঠে, কষ্ট লাগছে তাই না? খুব কষ্ট লাগছে তোর, কিন্তু তোর এই কষ্টের ধারে কাছেও আমার কষ্ট পৌঁছায় না। তুই জানিস না আমি কতটা কষ্ট পেয়েছি, কতটা পড়েছি, এতক্ষণ ধরে আমি কি সহ করেছি। তোর কোনো ধারণা আছে তে? একটা মুহূর্ত, শুধু একটা ছোট মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি তোর জন্য সব হারিয়ে ফেলেছি, সব কিছু শেষ হয়ে গেছে। তুই আমার চোখের সামনে নেই, তোর কোনো খবর নেই। আমি জানি না তুই ঠিক আছিস কিনা। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না তে। বুকের ভেতরটা এমনভাবে ধোঁধা করেছিল যেন এই মুহূর্তে ফেটে যাবে। মনে হচ্ছিল আমি সত্যি মরে যাচ্ছি। একটুর জন্য, আর একটুর জন্য আমি নিঃশ্বাস বন্ধ হয়ে শেষ হয়ে যেতাম। তুই জানিস সেই অনুভূতি কেমন? জানিস যখন মনে হয় প্রিয় কাউকে আর কখনো দেখা যাবে না, কখনো ছোঁয়া যাবে না, তখন কেমন লাগে জানিস তুই? সেই মুহূর্তে বুকের ভেতর কিভাবে সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়। জাঙ্কুকের চোখ ভয়ঙ্কর আগুনের শিখে জ্বলছিল, যেন এই মুহূর্তে সবকিছু পুড়িয়ে দেবে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, কণ্ঠ কাঁপছিল, তবু রাগার যত তীব্রতাই থাকতে পারছিল না। আমি পাগলের মতো তোর খুঁজে ছুটে বেরিয়েছিলাম। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি তোর রাগা না পেলে নিজেই পাগল হয়ে যাব। আর তুই তুই এখানে নিশ্চিন্তে বসে আছিস, নিজেকে লুকিয়ে রেখেছিস। তুই কি জানিস এই কয়েক ঘন্টা আমার কাছে কেমন লেগেছে? যেন কেউ আমাকে শ্বাসরোধ করে হত্যা করছে, যেন আমি একটা অন্ধকার গর্তের মধ্যে পড়ে যাচ্ছি, সেখানে কোনো আলো নেই, কোনো পথ নেই। আমি তোকে হারানোর ভয় পাচ্ছিলাম তে, বুঝতে পারছিস তুই? জাঙ্কুকের চোখ রক্তিম, বৃষ্টিতে যেন জ্বলন্ত আগুনের ছায়া। সে এক মুহূর্তে থামে, যেন নিজের রাগ আর কষ্টের ভার সহ করতে পারছে না। জাঙ্কুকের আঙ্গুলের ছাপটা স্পষ্ট অনুভব করছে সে, কিন্তু সে পালাতে পারছে না। তার চোখের সামনে জাঙ্কুক নামের এই মানুষটা কেমন যেন অসহায় হয়ে গেছে, কেমন যেন ভেতর থেকে ভেঙে পড়েছে। আমি তোর জন্য মরতেও রাজিতে, কিন্তু এভাবে আমার জীবনে খেলবি না। আমি যদি কখনো তোকে এভাবে হারিয়ে ফেলি, আমি হয়তো নিজেকেও আর ধরে রাখতে পারবো না। তুই যদি না থাকিস তাহলে আমি কি নিয়ে বাঁচবো বল? তুই কি জানিস তুই আমার জন্য কি? জানিস তুই আমার শ্বাস, আমার অস্তিত্ব। আর সেই তুই কি করে এতটা অবহেলা নিজেকে লুকিয়ে থাকতে পারলি তে? তুই কি একবার ভাবিসনি আমি তোর জন্য কতটা পাগল হয়ে যাব, কতটা অসহায় হয়ে যাব? জাঙ্কুকের কণ্ঠ ফেটে যাচ্ছিল, এক অচেনা ভয় আর বেদনার চিৎকার ছিল শব্দ হয়ে বেরিয়ে আসছিল। চেতের গালের উপরে রাখা নিজের হাতটা আস্তে আস্তে নামিয়ে নেয়, কিন্তু তার চোখের আগুন নিভে যায়নি। কেবল রাগ নয়, সে রাগের নিচে চাপা পড়ে আছে এক গভীর ভালোবাসা, এক অন্ধ ভালোবাসা, যার হারানো ভয় কাঁপছে, পোড়াচ্ছে, ছাই করে দিচ্ছে। তুই যদি কখনো এভাবে দূরে চলে যাস, যদি তুই আমার থেকে হারিয়ে যাস, আমার জানি না কি হবে। আমি জানি না আমি নিজেকে কিভাবে সামলাবো তে। তুই ভাবতে পারিস আমি কেন ভয় পেয়েছিলাম? মনে হচ্ছিল আমি অন্ধকারে তলিয়ে যাচ্ছি, যেখানে তোকে খুঁজে পাবো না, সেখানে তুই থাকবি না। আর আমি কেমন করে বাঁচবো তখন? আমি কেমন করে? জাঙ্কুকের গোড়া থেমে গেল, নিঃশ্বাস ভারী হয়ে এলো। এক মুহূর্তের জন্য যেন সবকিছু স্তব্ধ হয়ে গেল চারপাশে। তিনি নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে, চোখে প্রশ্ন, কপাল ভাঁজ। জাঙ্কুকের কথা, তার কষ্ট, তার ভয় সবকিছুতে শুনছিল, অনুভব করছিল, কিন্তু বুঝতে পারছিল না এতটা রাগ, এতটা কষ্ট, এতটা ভয়, এসব কেন? কেন জাঙ্কুক হয় এতটা ব্যক্তিও, এতটা অস্থির তার জন্য? কেন এতটা পাগল হয়ে গেল সে? তের ঠোঁট কেঁপে উঠল, ভেতর থেকে একটা অচেনা অনুভূতি দম বন্ধ করে তুলল তাকে। তার নিজের কষ্ট ভুলে সে শুধু জাঙ্কুককে বোঝার চেষ্টা করলো, কিন্তু কোনো কুল কিনারা পেল না। তার কণ্ঠ কেঁপে উঠল, শব্দগুলোর জন্য ঠিকভাবে বেরোতে চাচ্ছিল না। তে অবশেষে এক কাপা খণ্ডে ফিসফিস করে বলে উঠল, কি বললেন আপনি? আবার বলুন। তের কণ্ঠ এতটাই নরম, এতটাই অসহায় লাগলো যে জাঙ্কুকের মুহূর্তের জন্য সব স্তব্ধ হয়ে গেল, যেন তার মাথার ভেতর বজ্রপাত হয়। সব তার সত্য অনুভূতিগুলো কি বেরিয়ে গেছে তের সামনে? জাঙ্কুক দ্রুত উঠে দাঁড়ালো, নিজের চুল হাত ফুলিয়ে কপাল টিপে ধরলো, যেন মাথার ভিতর চলতে থাকা ঝড় থামানোর চেষ্টা করছে। তের চোখে গভীর প্রশ্নবিদ্ধ দৃষ্টি দিকে তাকাতেই পারছিল না সে। তবুও জাঙ্কুক কর্কশ কণ্ঠে বলে উঠল, তোর কি মনে হয়? হ্যাঁ, আমি তো প্রেমে পড়েছি।
বলে এসব কথা নিজের মাথায় আনিস না। নিজেকে এতটাও দামি ভাবিস না যে কিম চোখ জাঙ্কুকের বউ হওয়ার তুই স্বপ্ন দেখবি। সেটা কখনোই আমি হতে দেব না। তোর মতো একটা ইডিয়েট লরেন্সেসকে তো নয়নি। আর হ্যাঁ, নেক্সট টাইম একই ভুল করলে সেদিন তোকে আমি মেরেই ফেলবো, দেখে নিস। বলে হঠাৎ করে ওখান থেকে প্রস্থান করে। তে অবাক হয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ আগেও সে মানুষটা ভয়, কষ্ট আর এক রকমের অদ্ভুত অনুভূতিতে ডুবেছিল, সে এখন হুট করে বদলে গেল কেন? এ কি সে জাঙ্কুক ভাই যে একটু আগে আতঙ্কে কাঁপছিল? তার হৃদয় স্পন্দন তখনও দ্রুত হচ্ছে। একটু আগে যা ঘটলো সেটা কি সত্যি ঘটলো? জাঙ্কুকের বলা সেই কথা, সেই অনুভূতি, সে কি ভুল বুঝলো নাকি জাঙ্কুক নিজেই নিজে তার অনুভূতি আড়াল করতে চাইলো? তার মাথা কাজ করেছে না, এত কঠিন কঠিন কথা তার বোঝার ক্ষমতাই নেই। এত মাথা ঘেমে লাখ মেয়েতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সারা হিটলার কথাকার এভাবে কেউ মারে? আলাকু কিভাবে মেরেছে আমায়? এটা মানুষ না কষাই? কি নির্দয়ভাবে আমাকে মেরেছে, কালটা এগুলো চালাপালা করছে। অন্যদিকে জাঙ্কুক দরজা বন্ধ করে ধপড়ে মেঝেতে বসে পড়ে। মাথা দুপাশে হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। সে চেনে এভাবে সে নিজের ক্ষতিগ্রস্ত মস্তিষ্কটাকে সামলাতে পারবে, কিন্তু না, পারছে না। বুকের ভিতরে একটা ফাঁকা অনুভূতি হচ্ছে, যেন কেউ তার ভেতর থেকে সবকিছু টেনে বের করে নিয়েছে আর ফেলে রেখেছে একদম শূন্য করে। এক ঝটকায় মাথা তুলে নিয়ে গভীর নিঃশ্বাস নিল। তারপর এক নিঃশ্বাসে বলে ওঠে, আমি কি ছিলাম আর কি হয়ে গেছি সেটা তোর কিচ্ছু যায় আসে না, তাই না? আমি কেমন আছি, আমি বেঁচে আছি না মরে গেছি, সেটা তোর কিছু যায় আসে না। কিন্তু তুই জানিস না তুই আমার সাথে কি করছিস? তুই আমাকে ধ্বংস করে দিচ্ছিস। আমি তোকে আঘাত দিতে চাই না, আমি চাই না তোকে কষ্ট দিতে, কিন্তু তুই তুই আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছিস যেখানে আমার নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। তুই জানিস না তোকে না দেখে, তোকে না পেয়ে আমি পাগলের মতো হয়ে যাই। আমি মরে বেঁচে থাকি, শুধু তোকে না দেখার শাস্তিটা আমি নিতে পারি না। তুই কি ভাবিস আমি স্বাভাবিক আছি? না, নেই আমি স্বাভাবিক। আমি আর 10টা মানুষের মতো সাধারণ জীবনযাপন করি না, আমি পারি না। তুই আমাকে যা দিয়েছিস, যা দেখিয়েছিস, তারপর থেকে আমি আর স্বাভাবিক নেই। আমি একটা উন্মাদ, একটা পাগল হয়ে গেছি, যে রাতের পর রাত জেগে বসে থাকে, শুধু তোকে মনে করে। যার দিন কাটে তোকে দেখার অপেক্ষায়, যার রাত কাটে তোকে হারানোর দুঃস্বপ্ন দেখে। তুই জানিস না তোকে হারানোর ভয়টা আমার রক্ত ছুঁয়ে দেয়। আমার বুকের ভিতর যেন হাতটা ছুরি চালিয়ে দেওয়া হয়। তুই আমাকে ভিতরে ছিঁড়ে টুকরো টুকরো করে দিচ্ছিস। তুই আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিস। আর না, আজ এর শেষ দেখবো আমি। তুই আমার, তুই আমার। আমি তোকে চাই, পুরোটাই চাই। এমনভাবে চাই যে তুই আর কারো না হতে পারিস। তোকে এমনভাবে আঁকড়ে ধরতে চাই যে তুই ছাড়া কিছুই অনুভব না করি। আমি পারবো না আমি পারবো না তোকে ছাড়তে। আমি তোকে ভালোবাসি। আমি তোর অস্তিত্ব হারিয়ে যেতে চাই। আজীবনের জন্য নিজের করে নিতে চাইতে আজ এক্ষুনি বলে জাঙ্কুক মিশে যায়। এরপরে সেখানে বাড়ির সবাই উপস্থিত ছিল। জাঙ্কুক সোজাসাপটা বলে ওঠে, আমি বিয়ে করতে চাই আজ এবং এক্ষুনি। এর বিপরীত কোনো শব্দ শুনতে চাই না। আমি তোমাদের কথায় এতদিন অক্ষর অক্ষরে পালন করে এসেছি, এখন তোমাদের কথা রাখার পালা। শর্ত অনুযায়ী তের সাথে আমার বিয়ে হবে, তা আছি। 1 ঘন্টার মধ্যে সব ব্যবস্থা করে ফেলো। শুধু জাঙ্কুক বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। কারোর প্রতি উত্তর অপেক্ষা করে না জাঙ্কুক। সবার কিছু করার থাকে না। অনেক ছোট থাকতেই জাঙ্কুক লাগাম ছাড়া হয়ে গিয়েছিল। ছোট থেকে ঘরে আটকে রাখার কারণে জাঙ্কুককে শর্ত দেওয়া হয়েছিল, সে যদি বাড়ি থেকে বাইরে গিয়ে নিজের যোগ্যতা দেখাতে পারে তাহলে তের যখন 18 বছর বয়স হবে তখন জাঙ্কুক বাড়ি ফিরে থেকে নিজের করে পাবে। জাঙ্কুকের কথা মতো ঘন্টা খানেকের মধ্যেই সব ব্যবস্থা করে ফেলে। খুব ছোটোখাটো করেই এক প্রকার দেখবের বিয়ে হয়। তে বাসা করে বসে আছে। তে তো সেই বাক শেষমেশ তার জাঙ্কুক ভাইয়ের সাথে ওর বিয়ে হয়েছে, যার মানে দাঁড়ানো জাঙ্কুক ভাই ওকে ভালোবাসে। জাঙ্কুক ভাই আজ বলা একটা কথাও মিথ্যা না, সব কিছু সত্যি ছিল। তের মনে হচ্ছে খুশিতে হাত পা ছেড়ে নাচতে। কিছুক্ষণ পর জাঙ্কুক ঘরে প্রবেশ করে। তে একটু নজরে বসে। হঠাৎ করেই যেন ওর ভয় করছে, হাত পা যেন হেঁয়ে আসছে। জাঙ্কুক সোজা হয়ে গিয়ে তের পাশে বসে হাতে হাত রেখে, তোমার দহনের অগ্নিশিখায় আমাকে এমনভাবে পোড়ালে যে তোমার নেশা আমি ছাড়তে পারলাম না। তোমাকেও পোড়ালাম আমার দহনের আগুনে, সাথে আমিও মেতে উঠলাম।
তোর দনের অগ্নিশিখায় নিজেকে পুড়িয়ে মারলাম। ভালোবাসি বউ, বড্ড বেশি ভালোবাসি আমার বেবি ওয়াইফকে। তে হুম, ভালোবাসিস আমায়? থমকে যাইতে মুহূর্তেই শান্ত ঢেউ ছাড়া নদীর মতো শীতল হয়ে যায় সে। চাউকের চোখের দিকে সে তাকিয়ে আছে। চাউ তার উত্তরের আশায় তের পাড়ে তাকিয়ে আছে অধীর আগ্রহে। তে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রেমিক পুরুষটির দিকে। চাউকের চোখে চোখ রেখে সে মনে মনে বলে ওঠে, হ্যাঁ ভালোবাসি আপনাকে জাঙ্কুক ভাই। আমি আপনাকে ভালোবাসি, নিজের চাইতে বেশি ভালোবাসি। তার জন্যই তো এক কথায় আপনার সাথে তিনি কবির মতো নিজেকে স্বেচ্ছা সঁপে দিলাম। এ কেমন বাঁধনে বাঁধলেন আমার জাঙ্কুক ভাই। আপনাদের ছাড়া আমি দিশেহারা। এ কেমন বিষ আপনি আমাকে পান করালেন জাঙ্কুক ভাই, কেমন বিষ পান করালেন আমায়। কি রে, কি এত আকাশ পাতাল ভাবছিস? ভালোবাসি সবাই? তে লজ্জা মাখা মুখ নিচু করে ছোট্ট করে প্রত্যুত্তর জানাই, ব্যাস আছে জাঙ্কুককে আটকায় খেয়ে চট করে ঠোঁটে নিজের ঠোঁট ডুবে দেয়। সাউন্ড থেকে পাগলের মতো আদর করতে থাকে, নিঃশব্দতে কেঁপে ওঠে। সাউন্ডের স্পর্শ তার সমস্ত স্নায়ু শরীরে করে ওঠে। মনে হয়েছিল প্রতিটা শিরায় শিরায় আগুন ধরে গেছে, কিন্তু সেই আগুনের ব্যথা নেই, বরং একরকম নেশা আছে, গভীর নেশা। তিনি নিজের ভিতরে এক অচেনাটার অনুভব করে, যেখানে ভয়, লজ্জা আর আকাঙ্ক্ষা একসাথে হাত ধরাধরি করে হাঁটছে। জাঙ্কুক মেয়েটে উঠে তার টেতেই আজ যেন সকল বাধা অতিক্রম করে শুধুমাত্র তার দেখেই চাইছে সে। তে আর জাঙ্কুক একে অপরের দিকে ধীর গতিতে এগিয়ে আসে। চরম উত্তেজনা, উদ্বেগ আর আকর্ষণের মাঝে মুহূর্তটা যেন সময়ের সীমা ছাড়িয়ে চলে গেছে। জাঙ্কুককে জামার ভেতরে হাত ঢুকিয়ে বেপরোয়া স্পর্শ করতে থাকে, যার ফলে কাতরাতে থাকে তে। জাঙ্কুক এবার আরও কিছু গভীরে যায়, তে চোখের কানে স্পে সুখময় অশ্রু গড়িয়ে পড়ে। সেটা জাঙ্কুক দেখে তীব্র হাসি এসে ঠোঁট ধারা পোষণ করে নেয়। যখন ফিজিক্যালি ইন্টিমেট হয় কিছুটা, তখনই তে ব্যথায় কুকিয়ে ওঠে। অসহ্য যন্ত্রণা তাকে ঘিরে ধরে। তে না পেরে কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, জাঙ্কুক ভাই, আমার ব্যথা লাগছে, আমার ছাড়ুন, আমি পারছি না। তের কোথায় জাঙ্কুকের কর্ণপাত হতেই জাঙ্কুক নেশা করার চোখে তের পানি চাইল। গালে ঠোঁট ছুঁয়ে আদর কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, আজ একটু সহ্য করে নিয়ে লক্ষ্মীটি, মেডিসিন নিলে আর ব্যথা করবে না। তার কিছু বলে না, নিজেকে সামলানোর চেষ্টা করে। জাঙ্কুক হালকা তৃপ্তি হেসে ফের ভালোবাসার গল্পে তলিয়ে যায়।